ফুটবল খেলা নিয়ে হাতাহাতির জেরে তুলকালাম। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, আগুন, আহত অর্ধশতাধিক। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনো আটক হয়নি কেউ। মোটিভ খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় শোকের ছায়া। আমার ভাইয়ের কাছে ফোন আসছে, ওর ভাইয়ে ফোন করছে, আপু বাসায় টাকা দিয়েছে, আম্মুরে মেরে কে কোবাই দিছে। খুঁজতে খুঁজতে পরে উপরে যাই, উপরে যাওয়ার পর দেখি ওনার রুমে আমার রক্তাক্ত পড়ে আছে, আমার বোনের ওই কোনায় পড়ে আছে। 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের গণমিছিল। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি। মানিকগঞ্জে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ প্রয়োগের অভিযোগ। এনসিপির 2 নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও দাবি জুলাই যোদ্ধার। ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম, তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িতেও থাকতে পারতেছি না বিগত 20-25 দিন যাবত। যদিও প্রমাণ দিতে পারে আমাকে হুমকি দামকি করছি, আমি আইনের আশ্রয় যে শাস্তি হবে আমি মাথা পেতে না। নেত্রকোনায় সড়ক নির্মাণের বছর না পেরোতেই চলছে পুনর্নির্মাণের কাজ। সরকারি অর্থ 9-6-এর অভিযোগ স্থানীয়দের। পিস করছে, পিস যেমন সুবিধাজনক হয় নাই, যে মানে যেন মনে চাইছে করছে ভালো, যেন মনে চাইছে করছে না। যদি 10 কোটির মধ্যে যদি 8 কোটি কাল 2 কোটি খরচ করে তাহলে তো এটা ঠিক না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর বাজার এলাকা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ি গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। 4 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। গতকালকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে একটু মারামারিটা বড় হয়েছে। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। এখনো কোনো লিখিত অভিযোগ পাই নাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে আমাদের। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন থাকে অন্যান্য দিনের তুলনায় প্রচারণা কিছুটা কম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ছুটির দিনে রাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে? ছুটির দিনে যে প্রচারণা সেটি তুলনামূলক কিছুটা কম, তবে বিকেলের পরে আমরা যতটুকু দেখছি এই সময়টা আসলে বিকেলের এই সময়টা প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে আসলে আসছেন। বিশেষ করে বিভিন্ন একাডেমিক ভবনের সামনে চা স্টল যেগুলো রয়েছে এবং পরিবহন মার্কেট, সিলসিলা
টুকিটাকি চত্বর বিভিন্ন জায়গায় যারা ভোটাররা রয়েছেন, কম সংখ্যক ভোটার বিভিন্ন জায়গায় আড্ডা দিলেও সেখানে কিন্তু যারা প্রার্থী তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকল প্রার্থী আসলে মুখিয়ে আছেন, কোথায় ভোটাররা রয়েছে সেই জায়গাতে আসলে তারা যাচ্ছেন, গিয়ে তাদের যে লিফলেট হ্যান্ডবিল সেগুলো দিচ্ছেন। এবং বলা যায় যে সারাদিনে তেমন প্রচার প্রচারণা না হলেও এই বিকেল থেকে কিন্তু প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। কারণ শুক্রবার ছুটির দিনে আমরা যতটুকু দেখেছি এর আগে হলে হলে কিন্তু জমজমাট প্রচারণা হয়, সেটি সকালে দুপুরে এবং বিকেলে রাতে যখন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গাতে বের হয়, বিভিন্ন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে মোড়ে, সেই জায়গাগুলোতে আমরা যতটুকু দেখেছি যে প্রচার প্রচারণা সেখানে কিন্তু জমে ওঠে। এবং একই সাথে আমি এখন যেমনটি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে, এই পরিবহন মার্কেটে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা যারা রয়েছে তারা আসছেন, এসে যারা ভোটার রয়েছে তাদের কথা শুনছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা, ডাইনিং ক্যান্টিনের খাবারের মানের উন্নয়ন এবং যে রিসার্চের জন্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিকভাবে যে বিষয়গুলো রয়েছে এবং তারা যেমনটি বলছেন যে আবাসন সংকট, অস্বাস্থ্যকর খাবার, পরিবহন যে সংকট, ক্যাম্পাসের নিরাপত্তা, প্রশাসনিক যে ব্যবস্থাগুলো রয়েছে সবগুলো ব্যবস্থাগুলো নিয়েই তারা কাজ করতে চান। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জায়গাতে যে জমজমাট যে প্রচারণা সেটিও কিন্তু চলছে এখন পর্যন্ত। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলা হয়নি, এখনও জানা যায়নি হত্যার মোটিভ। জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। পাড়া প্রতিবেশীদের ভিড় একটি বাড়ি ঘিরে, এখানেই মিলেছে মা মেয়ের মরদেহ। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা, এলাকা জুড়ে শোকের মাতম। ক্রোকারিজ ব্যবসায়ী মিজান ও সন্তান তানহা আক্তার মিম আর স্ত্রী জুলেখা বেগমকে নিয়ে থাকতেন চণ্ডীপুর এলাকায় নিজ বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বাজারে যান মিজান। ফিরে এসে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্ত্রী সন্তানের নিথর দেহ। আমি দৌড়াই আমার বন্ধুর সাথে গিয়ে দেখলাম আমার সাদা ফ্লোর পড়ে রয়েছে, আর ওই আমার শ্বশুর মেয়ে দোতলায়, উনি অজ্ঞান হয়েছে, অনেক লোকজন আছে। পরে আমি ওটা দেখি, আমি নিজেও আর আবেগ সবগুলো গেট খোলা, ওদের আমি আমার আম্মারে নিয়েছি, বোনের কাউরে খুঁজে পাই না পাওয়ার পর আমি 22 নম্বরে কল দিলাম, দেখলাম ও আমার বোনের রুমে মোবাইল, ওদের খুঁজতে পরে উপরে যাই, উপরে যাওয়ার পর দেখি ওনার রুমে আমার রক্তাক্ত পড়ে আছে। মিজানের চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা। ঘর থেকে গায়েব প্রায় 30 ভরি স্বর্ণালংকার। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা মা মেয়েকে হত্যা করে মূল্যবান মালামাল লুটে পালিয়ে যায়। জোড়া খুনের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালেও কাউকে আটক করা যায়নি। 24 ঘন্টায়ও হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভিকটিমের বাবা এবং ভিকটিমের হাজবেন্ড উনি বাদী হয়ে এখন এজাহার দায়ের করছেন। আমরা মামলা নেব। আমরা গতকাল সুরত হাল করেছি এবং আমরা যে আমাদের ফরেন্সিক টিম, আমাদের এক্সপার্ট টিম, সিআইডি এবং পিবির এক্সপার্ট টিম তারা ফরেন্সিক আলামগুলো সংগ্রহ করে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজন আর এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বরগুনায় বসতঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদরের বড়ইতলা গ্রাম থেকে উদ্ধার করা হয় হাসানের মরদেহ। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানের হাঁস মুরগির ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় হাঁসগুলো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে সেগুলো অপসারণ করে তারা। একসময় হাসানকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার ঘরের জানালা ভাঙেন কয়েকজন। পরে ভেতরে বিছানায় হাসানের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
জুমার নামাজের পর রংপুর মহানগরীর টাউন হলের সামনে থেকে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। সুপারমার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেস ক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে গণমিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, দৃশ্যমান করতে হবে বিচার সংস্কারও। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশে মহাসংকটে পড়বে বলেও মন্তব্য করেন তারা। একই দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী। দুপুরে জুমার নামাজের পর শহরের মিশন পাড়ায় সমাবেশ শেষে মিছিল দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা। এ সময় জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিতের তাগিদও উঠে আসে গণমিছিল থেকে। এছাড়াও বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় গণমিছিল ও বিক্ষোভ করে দলটি। মানিকগঞ্জে জুলাই আন্দোলনে হামলা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। মামলার বাদী জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপি বরাবর এবং থানায় লিখিত অভিযোগও হয়েছে। স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন। 2024-এর 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি আর হামলার ঘটনা ঘটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় আহতদের একজন সাদিকুল ইসলাম রাব্বি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন 2 শতাধিক রাবার বুলেট। 4 আগস্ট হামলা মামলার বাদী তিনি। অভিযোগ উঠেছে, মামলা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মতিন সহ আওয়ামী লীগ নেতার নাম বাদ দিতে চাপ দিচ্ছেন এনসিপির স্থানীয় 2 নেতা। রাব্বির দাবি, প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম, তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িতেও থাকতে পারতেছি না বিগত 20-25 দিন যাবত। বলছে যে এরকম মেহেরপুরে আরেকজন মামলার বাদী ছিল, তো উনি গুম হয়ে গেছে, পরে ওনার লাশ পাওয়া গেছে। তো এরকম ঘটনা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে। এনসিপির 2 শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিযোগের দিক থেকে নাম ওঠা ওই 2 নেতা। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের পক্ষে আমাদের কোনো আইনগত সহায়তা আমরা কাউকে দিচ্ছি না। এরকম কোনো উকালতনামাও মানিকগঞ্জ কোর্টে দেখাইতে পারবে না। যদিও প্রমাণ দিতে পারে আমাকে হুমকি দামকি করছি, আমি আইনের আশ্রয়ে যে শাস্তি হবে আমি মাথা পেতে নেব। রাব্বিকে আমি চিনি না, রাব্বির মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং ওই মামলার আসামিকে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। এরই মধ্যে লিখিতভাবে জানানো হয়েছে থানা এবং কেন্দ্রীয় এনসিপিকে। কেন্দ্র থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করবে শৃঙ্খলা টিম। পুলিশও বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত পদক্ষেপ। আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমরা শৃঙ্খলা কমিটির কাছে দিচ্ছি, ওনারাও ব্যাপারটা দেখতেছে আসলে বিষয়টা কি। এতদিন যাবৎ অ্যাডভোকেট জাহিদ সাহেব বা অ্যাডভোকেট মাহফুজ সাহেব, আমি তো তাদেরকে মোটামুটি যতদিন যাবৎ দায়িত্ব দিচ্ছি, যখন অনেক বেশি সুসময় ছিল তখনই তারা এগুলো কোনো কিছুর সাথে জড়িত হয় না। একটা কমপ্লেন আমরা পেয়েছি, তো তার যে কমপ্লেনটা সেটা আমরা অনুসন্ধান করব, অনুসন্ধান করে আইনগত যে ব্যবস্থা যেটা আমরা সেটা গ্রহণ করব। আহত জুলাই যোদ্ধা রাব্বি বলছেন, শরীরে বহন করা বুলেটের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রাজনৈতিক চাপ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নেত্রকোনায় এলজিইডির নির্মাণ করা একটি সড়কের বছর না পেরোতেই সেটি পুনর্নির্মাণ করছে মদন পৌরসভা, যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। অথচ স্থানীয়রা বলছেন সড়কটিতে ছিল না কোনো খানাখন্দই। 1 বছরের মাথায় একই সড়ক ফের নির্মাণে সরকারি অর্থের 9-6-এর যোগসাজশ দেখতে পাচ্ছেন স্থানীয়রা। যদিও পৌর প্রশাসকের দাবি, এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে দৈর্ঘ্য কিছুটা বাড়িয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে। সড়কে ছিল না কোনো খানাখন্দ, যানবাহন আর পথচারীদের চলাচল ছিল স্বাচ্ছন্দ্যের। স্থানীয়দের অভিযোগ, তবুও নির্মাণের 1 বছরের মাথাতেই এলজিডির একটি সড়ক পুনর্নির্মাণ করছে পৌরসভা। এটা পিসের উপরে দেওয়া আবার ডালাই করছে, এটা কোন ভাঙ্গা টাঙ্গা তেমন ছিল না কোনো কিছু। 5-6 ইঞ্চি ডালাই করছে আর 2 সাইডে 1 ফুট 2 ফুট বাড়াইছে। রাস্তা আছে, রাস্তার অভাব আছে, এটা ছাড়া করলে সবচেয়ে ভালো আছে। নেত্রকোনা মদনের মনোহরপুর দেওয়ানবাজার সড়কটি 2024 সালের জুন মাসে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সাধারণত নির্মাণের 3 বছরের মধ্যে সেই সড়ক পুনর্নির্মাণ হয় না। তবে সেই সড়কটি আবারও নতুন করে
প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে মদন পৌরসভা। এরই মধ্যে কাজ অনেকটাই শেষ করে এনেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কবির সিন্ডিকেট সেন্স। 1 বছরের ব্যবধানে একই সড়ক পুনর্নির্মাণে সরকারি অর্থ নয়-ছয়ের অভিযোগ এলাকাবাসীর। পিস করছে, পিস তেমন সুবিধাজনক হয়নি, মানে যে মনে চাইছে করছে ভালো, যে মনে চাইছে করছে না। যদি বছর বছর করে সরকারের টাকা নষ্ট হইব। যদি 10 কোটির মধ্যে 8 কোটি কালা 2 কোটি খরচ করে তাহলে তো এটা ঠিক না। পৌর প্রশাসকের অভিযোগ, সড়কটি নির্মাণের সময় পৌরসভার অনুমতি নেয়নি এলজিইডি। তাই এলাকাবাসীর অনুরোধেই দৈর্ঘ্য বাড়িয়ে 1200 মিটার করা হচ্ছে সড়কটি। এলজিইডি যে কাজটা করছে এটা পৌরসভার সাথে তারা সমন্বয় করে করেন এই কাজটা। কারণ পৌরসভা তার আগেই এই কাজটা তাদের একটা বিদেশি অর্থায়নের একটা প্রকল্পে এটা দেওয়া ছিল। এলজিইডির উচিত ছিল যে তারা এটা পৌরসভার পক্ষ থেকে একটা এনওসি নিয়ে কাজটা শুরু করা। এই বিষয়ে জানতে চাইলে বর্তমান উপজেলা প্রকৌশলী সোজা উত্তর, সবই জানেন আগের কর্মকর্তা, কিছুই বলতে পারবেন না তিনি। এটা ওই সময় উপজেলা ইঞ্জিনিয়ার বলতে পারবো, আমি এটা জানি না, এটা নিশ্চিত কিনা এটা বলতে পারবো না। কার্পেটিং এর উপরে শুধু আরসিসিটা হবে আর 2 পাশে গাইডওয়াল দিয়ে এভাবে অনুমোদন করে নিয়েছেন, এভাবে কাজ বাস্তবায়ন করছেন। সড়কটির বক্স কাটিং করে রোলার দিয়ে মাটি শক্ত করে আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে না, বরং আগের পাকা সড়কের উপরই ঢালাই দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কুমিল্লায় বেহাল সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের কাচিসার এলাকায় এ প্রতিবাদ জানান তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভাঙাচোরা সড়কটিতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। কয়েকদিন আগে একজনের মৃত্যু হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সড়কটি 2টি উপজেলার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন 14.5 কিলোমিটারের এই রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সেতু নির্মাণ আর সড়ক সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে সদরের চর গগনপুর আমতলা বাজারে গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, মেলান্দহ ও সরিষাবাড়ি সহ 3টি উপজেলার সংযোগস্থল হচ্ছে আমতলা বাজার সড়ক। কিন্তু দীর্ঘদিনেও গুরুত্বপূর্ণ এই সড়কে কোনো স্থায়ী উন্নয়ন বা সংস্কার হয়নি। বাজারের পাশে জামতলা খালের ওপর সেতু না থাকায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় হাজারো পথচারীকে। তাই একটি সেতু নির্মাণ আর সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। আহত হয়েছেন আরও একজন অধ্যাপক। সকালে পবা উপজেলার নওহাটি এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহত শিবশঙ্কর রায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, মোটর সাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন শঙ্কর ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান। এ সময় একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিলে শঙ্করকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত মঙ্গলবার রাতে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়। এতে পানিতে তলিয়ে যায় অন্তত 6টি গ্রাম, ভেসে যায় অন্তত 1/2 মাছের ঘের ও পুকুর, তলিয়ে যায় প্রায় 3000 বিঘা আমন ধান। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বারবার বাঁধ ভাঙছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙেছিল ঠিক এখানেই। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভাঙনের কবলে এলাকাবাসী। ঢাকি নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে 2 দিন ধরে লোকালয়ে পানি ঢুকে তলিয়েছে অন্তত 6টি গ্রাম। গত মঙ্গলবার রাতে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়, ভেসে যায় 1/2 ঘের আর পুকুরের মাছ, প্লাবিত হাজারের বেশি ঘরবাড়ি, নিমজ্জিত প্রায় 3000 বিঘা আমনের ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বারবার ভাঙছে বাঁধ। আমাদের আর কোনো ফসল আমরা করি না, কিন্তু এই যে ধান তো যদি মার হয়ে যায় আমাদের তো পথে যেয়ে বসতে হবে, মানে এইটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার থাকবার কোনো জায়গা নেই, গরুগুলো তাই বালির মাঠে আনি রাখিছি। জলে প্লাবিত, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বছরের একটা ফসল সেটাও আমাদের নষ্ট হয়ে গেছে। 5টা-6টা ওয়ার্ড একবারে এই পানি প্লাবিত হয়ে গেছে। দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড, দাবি ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাইকার অর্থায়নে একটা কাজও চলমান আছে, 500 মিটার স্থায়ী প্রোটেকশন কাজ, এবং ওই প্রকল্পেই আমরা ডিপিপি রিভাইসে আরও 400 মিটার প্রোটেকশন করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এটা প্ল্যানিং কমিশনে প্রক্রিয়াধীন আছে। আজ অথবা কাল হয়তো এই বাঁধ মেরামত হবে, আটকে যাবে নদীর পানি। তবে গত 2 দিনে এই এলাকার যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে সময় লাগবে কয়েক বছর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। চিকিৎসক সংকটে ধুঁকে ধুঁকে চলছে পাবনা মানসিক হাসপাতাল। নেই পর্যাপ্ত জনবল, ফলে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। 500 শয্যার বিপরীতে রোগী ভর্তি সহস্রাধিক। চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালটিকে দ্রুত আধুনিকায়ন করার দাবি রোগীর স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টদের। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, অথচ মানসিক স্বাস্থ্য উন্নয়নে দেশের প্রথম সরকারি হাসপাতালটির স্বাস্থ্যই ভালো নেই। 1957 সালে 60 জনের জন্য নির্মাণ করা হয় পাবনা মানসিক হাসপাতাল। পরে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় 500। তবে বরাবরই ভর্তি থাকে দ্বিগুণ রোগী। রোগীর ভিড়, এই যে সিরিয়াল, আমাদের রোগী দেখতে দেখতে অলরেডি দুপুর হয়ে গেল। সিট কম থাকার কারণেই আমাদেরকে ভর্তি নিচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করি, আমাকে ঢুক পারি দেয় না ডাক্তারের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ জরিপ বলছে দেশের প্রায় 3 কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এই হাসপাতালে থাকার কথা 31 জন চিকিৎসক, অথচ 22 জন দিয়ে চলছে হাজার খানেক মানুষের চিকিৎসা। আমাদের এই হাসপাতাল 500 শয্যার হলেও আমাদের সেই জনবল সেই আগের সেটআপ অনুযায়ী আছে, বাড়ানো হয়নি। এ কারণে আমাদের হাসপাতাল চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। চিকিৎসক তো বটেই, নেই পর্যাপ্ত কর্মচারীও। 119 জনের জায়গায় তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে 72 জনকে দিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ, আর চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন মাত্র 61 জন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবলগুলো, এগুলো আমরা মারাত্মক সংকটের মধ্যেই আছি। মেডিকেল অফিসার পোস্টে যে মোটামুটি ফুলফিল থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে খুবই কম, মানে যারা পোস্টিং হয় হয়তো সাময়িকভাবে কিছুদিন আসার পর তারপর দেখা হলো তারা ঢাকা চলে যাচ্ছে। অধিদপ্তর বলছে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ মানোন্নয়নে বৃহত্তর একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। একনেকে অনুমোদন হলে এটা তো অনেকগুলো বিষয় এখানে যোগ হবে। ইনশাল্লাহ আমাদের যে আকাঙ্ক্ষা এই হাসপাতালে সেটা হয়ে যাবে। শুধুমাত্র সমন্বিত উদ্যোগের অভাবে হাসপাতালটি রোগীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে বলে মনে করেন সচেতন মহল। শরীফ ফারুকি, যমুনা নিউজ। আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের চরাঞ্চল সহ গ্রামের বাড়ির চারপাশে পতিত জমিতে বেড়েছে সবজি চাষ। পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে বাড়তি আয়। কৃষকরা বলছেন সবজির বাজার পরিস্থিতি তাদের অনুকূলে, মিলছে ভালো দাম। কুড়িগ্রামের কৃষিখাতেও আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ুর প্রভাব দৃশ্যমান। প্রতি বছর বন্যা খরার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দারিদ্র্যপীড়িত কৃষি নির্ভর এই জেলাকে। উত্তরের এই জনপদের প্রায় 70% মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। দুযুগ আগেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ক্ষতি মোকাবেলায় জেলার চরাঞ্চলে সবজি চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক বাড়িতেই এখন স্বল্প খরচে শাকসবজির চাষ করা হচ্ছে। বাড়ির মধ্যে যেটুক জায়গা পড়ি আছে এইটুকে আমি আবাদ কৃষি করতেছি, বেড টেড দিই। পেঁপে, মানে পটল, মানে আদ্রক, বিভিন্ন আইটেম, মানে নারকেল, মানে 20 প্রকারের জিনিস আগাচ্ছি, আবাদ করছি। কয়েক বছর ধরেই ঋতুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফসল উৎপাদনে কৃষকের হার বেড়েছে এই জেলাতে। আবহাওয়ার পরিবর্তনে ফসলহানি রোধ করতে ঘরের চাল, উঠানে মাচা সহ জমিতে বেড পদ্ধতিতে প্রায় 20 ধরনের ফসল ফলানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে জৈব সার। এতে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা পাচ্ছে। বন্যার কারণে সবসময় যখন তখন পানি আসে, নিচু জায়গা, এই জন্যে আঙ্গিনার মধ্যে শাকসবজি আবাদ করিয়া আমরা কিছুটা বিক্রি করি বা কিছুটা খাই। অনেক গরিব মানুষ এখানে এগুলো চাষ করে আমাদের নিজের জীবন জীবিকা ভালো চলে। এবং তাপমাত্রা বেড়ে যাওয়াতে নারীরা মাঠের কাজে আগ্রহ হারাচ্ছেন, কিন্তু বাড়ির আশেপাশে বা পতিত জমিতে ফসল চাষে তারা ভূমিকা রাখছে। ওদের তাপ বেশি, মহিলা মানুষ বেড়ে পাই না, কাজ করবে পাই না,
এই জন্য আমার না ভিডিও চালা এদিকে শাক সবজি আবাদ করি তাই গাড়ি চালে গাড়ি ফিরে বেড দেয় দিয়ে ওদন 1-150 মানুষ গাড়ি গাড়ি খায়। কৃষি বিভাগ বলছে পতিত জমিতে মালচিং পদ্ধতিতে ফসল ফলিয়ে কৃষক পরিবার নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করছে। বর্তমান সময় যেটা চলমান রয়েছে সেটা হলো যে বর্ষা থেকে বা অতিবৃষ্টি থেকে পানিতে নিমজ্জন থেকে রক্ষা করে কৃষকরা যেন তাদের খাবার সাপ্লাই এবং পুষ্টি সম্পন্ন খাদ্য খেতে পারে এবং তারা লাভবান হতে পারে, সেজন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করছি। এই জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে চাষাবাদের জন্য কৃষকদের নিয়মিতভাবেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে সিলেটে হয়ে গেল মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব। সকালে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি গ্রুপে অংশ নেন শিক্ষার্থীরা। প্রতিটি গ্রুপে নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় নিজেদের প্রতিভা তুলে ধরেন। আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। জাতীয় পর্যায়ে বিজয়ীরা পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। সবুজে ঘেরা চত্বর, তার মাঝে টানেল মসজিদ। আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকতার মিশেলে নান্দনিক নির্মাণশৈলী। লক্ষ্মীপুরে এক প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে নির্মিত মসজিদটি। নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে মূল কাঠামো তৈরি হলেও অর্থাভাবে কিছু কাজ শেষ হয়নি। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। সবুজে ঘেরা টানেল আকৃতির স্থাপনা, আধুনিকতার ছোঁয়ায় ঝলমল করছে লক্ষ্মীপুরের বাইতুল মামুর জামে মসজিদ। টানেলের দুপাশে কাচের দেয়াল আর ভেতরে আলোকসজ্জা, সামনেই বিশাল পুকুর, স্বচ্ছ পানিতে মসজিদের ছায়ার প্রতিফলন, চোখ ধাঁধানো সৌন্দর্য। পরিভাষায় বলতে গেলে অ্যাস্থেটিক লুক এনে দিয়েছে স্থাপনাটিতে। কংক্রিটের এই স্থাপনায় চোখে পড়বে না চিরাচরিত কোনো বিম বা কলাম, তবু দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আরসিসি ঢালাইয়ের টানেল মসজিদটি। এমন নির্মাণশৈলী দেশের অন্য কোনো মসজিদে দৃশ্যমান নয়। এইখানে পুরাতন একটা মসজিদ ছিল, ওই মসজিদটা ভেঙে 2021 সাল থেকে এই মসজিদের কাজ ধরছে। মানুষ সুস্থভাবে সুন্দরভাবে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, এজন্য। আর যেহেতু মসজিদ আমরা বাসা বাড়িও অনেক সুন্দর করে বানাই, এই জন্য আল্লাহর ঘর মসজিদ, এই জন্য মসজিদটাও একটু সুন্দর করে বানানো হয়েছে যেন মানুষ নামাজ পড়ে তৃপ্তি পায়, আল্লাহর ঘরে আসলে যেন মানুষের মনটা শান্তি পায়। এখানে একটা গ্লাস সিস্টেম আছে এবং বাগান সিস্টেম আছে। সামনে ওই যে ড্রেনটা দেখেন, এইখানে একটা গ্লাস সিস্টেমে বারিন্দাত আছে, কথা কি কিছু বুঝছেন। এবং ওই সাইডে অজুখানা আছে, অজুখানার পরও যদি কেউ নামাজ পড়ে তো বাইরে সেই জায়গাটাও ব্যবহার করতে পারে। এলাকার এক প্রবাসী ব্যবসায়ী ও স্থানীয়দের অর্থায়নে নির্মাণ হয়েছে বাইতুল মামুর জামে মসজিদ। নকশা তৈরিতে কাজ করেছে দেশীয় স্থাপত্য প্রতিষ্ঠান, সাথে ছিলেন কয়েকজন বিদেশি স্থপতি। 2021 সালের শুরুতে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বছর শেষে ইবাদতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে এখনও মসজিদের 40% কাজ বাকি রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ফরাদ হোসেন চৌধুরী নেহাল কাকা নামে, উনি নিজ উদ্যোগে নিজ খরচে একটুক পর্যন্ত নিয়ে আসছে। তো উনি ডিজাইন করছে, বনানী কনসালটেন্ট অফিস, ওরাই সব কিছু করতেছে। 1 লক্ষ টাকা দিছে, কেউ আবার 5,000 টাকাও দিছে, কেউ 10,000 টাকা দিছে। আবার উনি প্রায় 1-1.5 কোটি টাকা এটার ফিসে এই অর্থ দিয়ে এটা মসজিদের সহযোগিতা করছে। তো এখন বর্তমানে আমাদের অনেক অর্থেরও দরকার, কারণ আমরা দেখেন তো অসম্পূর্ণ কাজ রয়ে গেছে, আমাদের এখনও অনেক পয়সার কাজ রয়ে গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রাম জামতলী মোড় থেকে 200 গজ ভেতরে মুন্সিবাড়ির সামনে বাইতুল মামুর জামে মসজিদ। নামাজ আদায়ের পাশাপাশি প্রতিদিনই মসজিদটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে মসজিদটি, প্রায় সবাই দর্শনার্থীজন আসে, দেখতে আসে। ফেসবুকে একটা পেজে দেখলাম মসজিদটা, দেখাতে আমি এখানে আসছি। মসজিদটা দেখতে খুবই সুন্দর। প্রায় 8 শতক জমির ওপর নির্মিত মসজিদে একসাথে 300 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।